আজকে কিছু সিম্বল রয়েছে, কিছু শোনা রয়েছে, কিছু ইনটিউশন রয়েছে, সবটা মিলে আজকের রিডিং। দেখে নেব যে তোমার চারপাশের মানুষ তোমার সম্পর্কে বর্তমানে কি ভাবছে বা তোমাকে নিয়ে তাদের মধ্যে কি চর্চা চলছে। একটা সাইন সেটা হচ্ছে, যেরকম বাজারে গেলে আমরা আঁশওয়ালা জীবন্ত মাছ দেখতে পাই, ওরকম ধরনের মাছ প্রচুর পরিমাণে ভিশনে আসছে। তো এই মাছ জীবন্ত একটা আঁশযুক্ত যে মাছগুলো একদম পুরো ফ্রেশ, এই মাছগুলো কিন্তু আমাদের আগামী কোনো কিছু ভালো শুভ কিছুর ইঙ্গিত দেয়। জেনারেলি এগুলোকে ধন সম্পদের আগমনের চিহ্ন হিসেবে ধরা হয়, সৌভাগ্য প্রাপ্ত হওয়ার একটা যোগকে বোঝায়। তো সামথিং কিছু যেটা তোমার জীবনে খুব ভালো কিছু একটা হতে চলেছে, কি সেটা ডিটেলিংয়ে যাব অবশ্যই রিডিংয়ের মাধ্যমে। তার আগে জিজ্ঞেস করি তোমরা আছো কেমন সবাই। আগামী দিনগুলো তোমাদের প্রচণ্ড ভালো হোক, কোনো রকম অশান্তি ঝগড়াঝাটি, আজকের এই যে ক্লান্তিকর অধ্যায়, এই সমস্ত ক্লান্তিকর অধ্যায় আর তোমাদের জীবনে না থাকুক, এই শুভকামনা মনে নিয়ে আজকের রিডিংটা শুরু করব। তোমাদের সকলকে খুব পজিটিভ থাকতে হবে। আমি জানি তোমরা পজিটিভ আছো বলেই তোমাদের জীবনে ভালো সূচনা হতে চলেছে, না হলে ভিশনে মাছ আসতো না। দেখো এখনো আমার সামনে মাছ আসছে। লাভ ইউ গাইজ, তোমাদের খুব ভালো হোক, তোমাদের প্রচুর প্রচুর ভালো হোক, খুব ভালো হোক তোমাদের। অনেক কষ্ট করেছো, এবার একটু ভালো হোক। চলো, ইয়েস, দেখো দেখো, ওম নমঃ শিবায়। সেলিব্রেশনের মুহূর্ত তোমাদের জীবনে আসবে, তোমাদেরই জীবনে আসবে, না এসে পারে না। আরে একটা মানুষ যন্ত্রণা পায়, একটা মানুষ কষ্ট পায়, মানুষটা যদি সৎ হয়, মানুষটার মনের মধ্যে যদি কোনো রকম প্যাচগোছ না থাকে, সে যদি আরেকটা মানুষকে আপন ভেবে তাকে শোধরানোর জন্য কিছু করে থাকে, সেখানে সব সময় যে তুমি কষ্ট পাবে এটা তো কোনো কাজের কথা নয়। হ্যাঁ, তুমি এতদিন কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, তার একটা আলাদা কারণ ছিল। দেখো, একই ধরনের যন্ত্রণা যখন আমরা বারবার ভোগ করতে থাকি, এর দুটো মানে হয়। একটা হচ্ছে, হয় তোমার কোনো কার্মিক প্যাটার্ন যেটা এটা হচ্ছে, এই কার্মিক প্যাটার্নের জন্য এটা হতে পারে, বা কার্মিক প্যাটার্ন রিলিজ হওয়ার সময়ও কিন্তু সেম জিনিস ঘটে। আরেকটা সেটা হচ্ছে, ঈশ্বর তোমার জীবনে এমন কিছু পজিটিভ আনছেন যেটা সেই পজিটিভটাকে অ্যাকসেপ্ট করার মতন তোমার নিজেকে তৈরি করার প্রয়োজন। হ্যাঁ, তো এরকম কিছু একটা সময়ও কিন্তু একটা স্ট্যাগনেশন পিরিয়ড চলে আসে। বোধ করি তোমার জীবনে না এরকম ধরনেরই একটা সিচুয়েশন চলছিল, এবং এই সিচুয়েশনটা ওভার হতে চলেছে। কারো কারো ক্ষেত্রে অলরেডি ওভার হয়েছে। তোমরা নিজেরা বুঝতে পারছো যে একটু একটু করে তোমাদের উন্নতি বা তোমাদের মনের দিকটা অনেকটা পজিটিভ হচ্ছে। কারো কারো ক্ষেত্রে এখনো পর্যন্ত শুরু হয়নি। অনেকটা তোমরা জীবনের প্রতি প্রচণ্ড লেজি হয়ে গেছো, যে আর কি আমার জীবনে কিছু হবে, আর কি আমার জীবনে কোনো উন্নতির কোনো জায়গা আছে, কোনো সুযোগ আছে, এরকম ধরনের একটা ভাব তোমাদের মনের মধ্যে কারো কারো মনের মধ্যে কাজ করছে। আমি শুধু একটাই কথা বলবো, এই নেগেটিভ ভাবনা চিন্তাকে ঝেড়ে ফেলো, কারণ আর কোনো নেগেটিভের অবকাশ তোমার জীবনে নেই। আমি জানি না কোন ভরসার উপর বেস করে আজকে আমি এতটা মানে জোর দিয়ে বলছি যে তোমাদের জীবনে আর নেগেটিভ কিছুর জায়গা নেই। ওম নমঃ শিবায়। নেই আর জায়গা। চলো রিডিংয়ে ঢুকি। অনেক অপমান, অনেক অত্যাচার, অনেক চুপচাপ থাকা, সবার ভালোটা দেখা আর নিজের কষ্টটাকে নিজের চোখে দেখা, নিজের মানে নিজের মনে অনুভব করা, এই দিন না তোমার শেষ। এই দিন তোমার শেষ। ইয়েস, দেখো চেঞ্জ তোমার জীবনে অবশ্যই বিশাল বড় একটা চেঞ্জ আসছে, এবং এই চেঞ্জটা অলরেডি তোমাদের জীবনে না প্রভাব ফেলতে শুরু করেছে। সেটা কেউ বুঝতে পারছো, কেউ বুঝতে পারছো না, কিন্তু প্রভাব ফেলতে শুরু করেছে। তোমাদের অনেকের মনে হতাশা এখনো পর্যন্ত মানে ওটা বুঝতে দিচ্ছে না যে পজিটিভ চেঞ্জটা শুরু হয়েছে, বা পজিটিভ চেঞ্জটা বুঝতে পারলেও তোমরা না কোথাও ভয় পাচ্ছ আবার আগের মতন হয়ে যাবে। আমি জানি না এইরকম ধরনের কেন আসছে, কিন্তু
তোমাদের কাদের কাদের সঙ্গে মিলছে বলো তো, জানিও। ইয়েস ইয়েস, যারা এতদিন তোমার প্রচুর ক্ষতি করেছিল, যারা এতদিন তোমার নামে বিভিন্ন রকম কথাবার্তা, উল্টোপাল্টা কথাবার্তা রটিয়েছিল, যারা নিজেরা কিন্তু জানতো না সেই কথাগুলোর সত্যতা বা সেই কথাগুলোর কোথায় কি রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু তাদের কিছু জানা ছিল না, তথাপি তারা বিভিন্ন লোকের কথায় পরিচালিত হয়েছে রীতিমতো। মানে একটা কাঠপুতলির মতো তারা পরিচালিত হয়েছে, তোমার নামে বিভিন্ন কথাবার্তা রটিয়েছে। আজ সেই তারাই, তোমার সেই চারপাশের মানুষগুলোই আজকে তোমার কিন্তু প্রশংসা করছে। মানে এক কথায় যেটাকে আমরা বলি না, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়া, তো মানে তারা সবাই না তোমার প্রশংসা করতে করতে মানে তাদের যেন আর কোনো রকম বিরতি নেই, এতটাই প্রশংসা তোমার সম্পর্কে এখন করছে। এই প্রসঙ্গে না আমার একটা গল্প মনে পড়ছে, রিসেন্টলি আমি শুনেছিলাম। মানে তুমি হচ্ছে সেই টাইপের মানুষ, আর কিছু মানুষ আছে মানে তোমার চারপাশের সেই মানুষগুলো, যে মানুষগুলো এদের প্রশংসা করতে দেখে একদম তেলে বেগুনে জ্বলছে আর কি, সেই মানুষগুলো হচ্ছে এই টাইপের মানুষ যে আমরাও তো পরিশ্রম করেছি, আমরাও তো কত কিছু করেছি, অথচ ও দেখো কোনো পরিশ্রম না করে, কোনো কিছু না করে ও কি সুন্দর জিনিসগুলো পেয়ে গেছে, ভগবানের আশীর্বাদ একেই বলে, ন্যাকামি এতদিন ধরে না কি গলা শুকিয়েছে, আসলে ওদের অনেকই ছিল এরকম দেখাতো, ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কথাবার্তা আমার ভীষণভাবে এগুলো ভেসে আসছে। একদম পাড়া কালচার যেটাকে বোঝায় আর কি, সেই জিনিসটা ওরা ভীষণভাবে এখন করছে, এই মোমেন্টে করছে। মানে তোমার একটু কিছু ভালো দেখে ওদের মানে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে সেখানে ওরা কোনোভাবে তুমি যে এটা করতে পারো এটা মেনে নিতে না ওদের ভীষণ সমস্যা হচ্ছে, ভীষণই সমস্যা হচ্ছে। Oh my God. Oh my God. Exhaustion. Yes. যে গল্পটা বলছিলাম, গল্পটা আগে একটু বলি, একটু সময় লাগবে কিন্তু আশা করি গল্পটা শুনতে ভালো লাগবে তোমাদের। একদম জীবন কাহিনী নিয়ে এটা। তিনজন বন্ধু, তারা অনেক দীর্ঘদিনের বন্ধু। তো মানে বলা যেতে পারে হয় তারা তিনজন বন্ধু, না হলে তারা, আমি ফ্রেমটাকে এইভাবে করছি, হয় তারা তিনজন বন্ধু, না হলে তারা একই পরিবারের তিন ভাই, বা দুই ভাই একই পরিবারে আরেকজন কোনো একটা ভাইয়ের বন্ধু। তো এরা একসঙ্গেই ওঠে বসে, খাওয়া দাওয়া করে, সমস্ত কিছু করে। তো একটা সময় তাদের চাকরি করার একটা প্রয়োজনীয়তা এলো, বয়স হয়েছে সেই বয়স যখন চাকরি করবে। তো তিনজনেই ইন্টারভিউ দিতে গেল একই জায়গায়, কিন্তু আলাদা আলাদা সময় বেরিয়েছে, তিনজন আলাদা আলাদাভাবে বেরিয়েছে। তো একজন অনেকক্ষণ আগেই ইন্টারভিউর যে সময়, সেই সময় অনেকক্ষণ আগে, বোধ করি আধ ঘন্টা থেকে 40 মিনিট আগে সে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে সেই ইন্টারভিউ যেখানে হচ্ছে সেই জায়গায় ও গিয়ে পৌঁছে গেছে, মানে একদম যে ইন্টারভিউ, সবার যে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে 2 নম্বর প্লেসে সে রয়েছে, মানে 2 নম্বর ওয়েটিং প্লেস তার ইন্টারভিউ দেওয়ার জন্য। তো বাকি দুজন, তাদের একটু লেট হয়েছে আসতে। তো তারা যখন এসেছে, আসার পর দুজনে আলাদাভাবে এলেও লিফটের সামনে, বিল্ডিংটা ছিল 24-25 তলা বিল্ডিং, তো ইন্টারভিউ হচ্ছে 20 তলায়। তো লিফটের সামনে এসে দুজনেই মিট হয়েছে। এবার লিফট তখন তারা পাচ্ছে না, তো তারা তখন নিচে দাঁড়িয়ে ভাবলো আর মাত্র খুব কম সময় বাকি আছে, 20 তলায় ইন্টারভিউ, লিফট আসতে কখন আসবে কোনো ঠিক নেই। তো তারা দুজনে মিলে কথাবার্তা বলে ঠিক করলো যে আমরা সিঁড়ি দিয়ে যাই, সিঁড়ি দিয়ে যেতে যেতে যেখানে দেখবো যে লিফটটা আসছে আমরা সেখান থেকে উঠে 20 তলায় পৌঁছে যাব, তাহলে অন্তত কিছুটা টাইম তো সেভ হবে। মানে তাদের তখন একদম শিয়রে, কি জানো, শিরে সংক্রান্তির মতো পজিশন, ঠিক আছে। তো তারা যেমন ভাবলো সেরকম শুরু করলো। তো মোটামুটি 5-6 তলা পর্যন্ত গেছে, দুজনেই ক্লান্ত হয়ে গেছে। তো দ্বিতীয় বন্ধুটি তৃতীয় বন্ধুকে বলছে যে হ্যাঁ রে, এমনিতেও তো সময় হয়ে গেছে, এতক্ষণে তো ইন্টারভিউ শুরুও হয়ে গেছে, বোধহয় শেষও হয়ে যাবে, 20 তলা পৌঁছতে পৌঁছতে আমরা আর ইন্টারভিউ দিতে পারবো না, চল বাড়ি চলে যাই।
তৃতীয় বন্ধুটি প্রথমে তারও মনে কিন্তু নেগেটিভ একটা ভাবনা চিন্তা এলো। ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন গল্পটা। তৃতীয় বন্ধুটির মনেও কিন্তু প্রথমে একটা ভাবনা চিন্তা এলো, হ্যাঁ ও বোধহয় ঠিকই বলছে, আজকে বোধহয় আর ইন্টারভিউটা দেওয়া হলো না। তাও তার পরক্ষণেই মন অন্যদিকে ঘুরে গিয়ে, বা বলা যেতে পারে তার মনোবলটা বেড়ে গিয়ে সে বলল, না আমি কুড়িতলায় যাবই, যখন এসেছি কুড়িতলা অবধি যাই, তারপরে যা হবে দেখা যাবে। তো যাই হোক, এই কথোপকথনে সময়টা কিছুটা গেল। দ্বিতীয় বন্ধু ওখান থেকেই বিদায় নিল, সে আর কুড়িতলা অবধি গেল না। ভালো কথা। তৃতীয় বন্ধু কিন্তু নিজের হাল ছাড়ল না, যে কোনোভাবেই সে কুড়িতলায় গিয়ে পৌঁছলো। পৌঁছানোর পর সে দেখতে পেল তাদের সেই প্রথম বন্ধুটিকে। সে মোটামুটি বেশ স্যাটিসফ্যাকশন হয়েছে ইন্টারভিউ দিয়ে, এরকম মাইন্ড নিয়ে সে বেরোচ্ছে ওখান থেকে। তো দেখা হলো, বললো কী রে তুই এখন ঢুকছিস, আমাদের তো সবার ইন্টারভিউ হয়ে গেল, তুই আর ইন্টারভিউ দিয়ে কী করবি? সে বললো, না যখন এসছি তখন দেখাটা করে যাই। তৃতীয় বন্ধু, দেখো তৃতীয় বন্ধু কিন্তু সবার কাছে, এখানে এই জিনিসটাই একটা দেখার, যে সে কিন্তু সবার কাছে না নেগেটিভ অ্যাপ্রোচটাই পাচ্ছে, সবার কাছে। দ্বিতীয় বন্ধুর থেকে পেয়েছে, দ্বিতীয় বন্ধু নিজে নেগেটিভ হয়ে বেরিয়েও চলে গেল। প্রথম বন্ধু তাকে কিন্তু নেগেটিভ করলো, তার মাইন্ডসেটটা কিন্তু নেগেটিভ করতে চাইলো। তো তৃতীয় বন্ধুর সঙ্গে ওরকম কথাবার্তা হলো। প্রথম বন্ধু বললো, আমার জবটা তো হয়েই গেছে, এখন শুধু একটা ওই থাকে না, একটা ওপরে পলিশিং একটা ফোন কল আসবে, জাস্ট ব্যাস সব কমপ্লিট। তো তৃতীয় বন্ধু তাকে কংগ্রাচুলেশন দিল। তারপরে সে গেল তার গন্তব্যস্থলে, অর্থাৎ রিজিউম জমা দেওয়ার জন্য। তো রিজিউম যেখানে জমা দিতে গেল সেখানে বললো যে আমাদের তো ইন্টারভিউ হয়ে গেছে, ডান, আপনি এখন এসছেন রিজিউম দিতে? তখন বলছে যে ম্যাডাম নিয়েই নিন না, আমি অনেকটা দূর থেকে এসেছি। কোনো রকম এক্সকিউজ কিন্তু সেখানে দিল না যে তার কেন এতটা দেরি হলো, আরও কিছুটা আগে সে আসতে পারতো। কোনো কিছু বললো না যে এই জন্য লেট হয়েছে, ওই জন্য লেট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সে শুধু বললো একবার একটু ইন্টারভিউটা নিয়েই দেখুন, না হয় না হবে, আমি এসছি, আমার তো এই স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি মানে হেরে ফিরে যাইনি, আমি পুরো কাজটা কমপ্লিট করে গেছি। কোনো কথা আর কেউ বলতে পারলো না। তার বায়োডেটা আর রিজিউম নেওয়া হলো, ডাক পড়লো তার ইন্টারভিউর রুমে, গেল ইন্টারভিউর রুমে। তো ইন্টারভিউ যখন দিচ্ছে তখন তাকে উল্টো দিকে যারা বসে আছেন, যারা ইন্টারভিউয়ার, তারা বলছেন যে মানে তারা এমন ধরনের কথাবার্তাই বলছেন যাতে কিন্তু সে যাতে ডিসঅ্যাপয়েন্টেড হয়, সে যাতে হতাশ হয়, ডিপ্রেসড হয়ে পড়ে। কি বলছে তাদের কথাবার্তার মধ্যে? এরকম ধরনের কথাবার্তা যে আমরা তো অলরেডি যাদের নেওয়ার ছিল সিলেক্ট করা হয়ে গেছে, তারা প্রথমে এসেছিল, এখন তাদেরকে বাদ দিয়ে তো তোমাকে নিতে পারবো না। সে কিন্তু একটা কিছুও বললো না। সে বলল, ঠিক আছে স্যার, আমার ইন্টারভিউটা দেওয়া থাক না, পরবর্তীতে যদি আমার কোয়ালিফিকেশান অনুযায়ী কোনো পদ আপনাদের এখানে খালি হয়, আপনারা যদি মনে করেন, তাহলে তখন আমায় ফোন করবেন। তারপরেও ইন্টারভিউ বোর্ডে যারা ছিল তারা অনেক রকমের এদিক ওদিক কথাবার্তা বলে তাকে মেন্টালি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে না এতটুকু টলল না। তো তাকে বলল যে এই পোস্টের জন্য তো আপনাকে সিলেক্ট করা সম্ভব না, কারণ অলরেডি তারা সিলেক্টেড হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি বলল, ঠিক আছে স্যার। বললো, আপনার এই কোয়ালিফিকেশানে এর থেকে নিচের পোস্টে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বললো, ঠিক আছে স্যার। তারপরে বলল যে আপনি যে পোস্টটা পাবেন সেই পোস্টটা হচ্ছে এদের সবাইকে রেগুলেট করার, মানে এদের সিনিয়র পোস্টটা, সেই পোস্টটাও খালি আছে, সেটার জন্য ভ্যাকেন্সি লিস্ট বের করা হয়নি, ইন্টারভিউ সেশন অ্যারেঞ্জ করা হয়নি, কিন্তু আপনাকে দেখে, আপনার এই স্টাবার্ননেস দেখে আপনাকে মনে হচ্ছে ইয়েস আপনি সেই পদটার জন্য একদম যোগ্য ব্যক্তি। এরপরেও দেখার বিষয়, এতটা একটা ভালো নিউজ পেয়েও ওই তৃতীয় ছেলেটি কিন্তু কোনোভাবেই নিজের মানে
সংযমটাকে খুইয়ে ফেললো না। সে আনন্দিত হলো বটে, কিন্তু সে যেন অবিচল, দুঃখতেও যেরকম অবিচলভাবে সে উত্তর দিয়েছে, সুখটা পেয়ে বা আনন্দের খবরটা পেয়েও সে ঠিক অবিচলভাবে উত্তরটা দিল, থ্যাংক ইউ স্যার, বলে সে বেরিয়ে গেল। পরের দিন, না সেই দিনই সন্ধেবেলা পাড়ার চায়ের দোকানে 3 বন্ধুর দেখা। তো প্রথম বন্ধু বলল, আরে আমি তো দারুণ ইন্টারভিউ দিয়েছি, আমার তো সিলেকশন হয়েই গেছে, শুধু এই ফোন কলটা আসার অপেক্ষা, আসলে পরেই জয়েনিং। ভালো কথা। দ্বিতীয় বন্ধু বলল, ধুর আমি আর যাইনি, অনেক লেট হয়ে গেছিলো, আমি আর গিয়ে কি করব, যাইনি। তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আরে কী রে তোর কি হলো? দ্বিতীয় বন্ধু জিজ্ঞেস করলো, কারণ দ্বিতীয় বন্ধু তো বাকি কিছু জানে না। প্রথম বন্ধু বলছে, আরে ওর কি হবে, আমাদের ইন্টারভিউ সবার শেষ হয়ে গেছে, আর একজনই মাত্র বাকি ছিল, ও তো গিয়ে ইন্টারভিউ দিতে পারেনি, কি হবে? তৃতীয় বন্ধু কিচ্ছু বলছে না, চুপ। এবার ওকে নিয়ে তো অনেক কিছু ক্যারিকেচার হলো, সেই দিন কিন্তু কিচ্ছু বললো না ওর সাথে কি কথা হয়েছে না হয়েছে। যেমন প্রথম বন্ধুটির কাছে অফিস থেকে ফোন এসছে পরের দিন জয়েন করার জন্য, তৃতীয় বন্ধুটির ক্ষেত্রেও তেমনই ফোন এসছে। তো দুজনেই অফিসে গেল নির্দিষ্ট সময়, যে সময় তাদের অফিস টাইমিং দেওয়া হয়েছে। যাওয়ার পর প্রথম বন্ধুটিকে বলা হলো তার বায়োডেটা নিয়ে আরেকটি ঘরে যেতে, ওর বায়োডেটা আরেকবার চেকিং হবে, ফাইনাল চেকিং যেটা বলে। তো প্রথম বন্ধুটি বায়োডেটা নিয়ে ওই ঘরে ঢুকে রীতিমতো অবাক হয়ে গেল। কেন জানেন? কারণ সেখানে সে দেখলো তার সেই তৃতীয় বন্ধুটি ওখানে অফিসার হয়ে বসে আছেন এবং তিনি ফাইনাল বায়োডেটা চেক করবেন। আপনারা হচ্ছেন এই তৃতীয় ব্যক্তির মতন। আমি এতক্ষণ ধরে গল্পটা বলে আপনাদের সময়টা অনেকটাই নিয়ে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট, কিন্তু আপনারা হচ্ছেন এই তৃতীয় ব্যক্তির মতন। এতদিন ধরে মানুষের কটাক্ষতা, মানুষের উল্টোপাল্টা কথাবার্তা, ঘরের মধ্যে আপনাকে বারংবার বলা তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিচ্ছু পারবি না করতে, আরে তোমার জীবন ঘরে ওই বাসন মাজার মধ্যেই, আরে তোমার দ্বারা কোনো কিছুই হবে না, এত গাধা বোকা মানুষ কি রাস্তায় চলতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা চিরদিন শুনে গেছো, কিন্তু কখনো নিজেকে প্রমাণ করার জন্য ওইখানে ঝগড়া করনি, বরং প্রমাণ করার জন্য নিজেকে নিজের মধ্যে তৈরি করেছো। মানে তোমাকে দেখেই একমাত্র বোঝা যায় যে কোনো জিনিসকে ভাঙতে ভাঙতে একদম গুড়িয়ে দেওয়া গেলেও একমাত্র মানুষই এমন একটা জিনিস বা বস্তু যাকে ভেঙে ভেঙে গুড়িয়ে দেওয়ার জায়গায়, যাকে বারবার ভাঙতে ভাঙতে গড়েও নেওয়া যায়। তুমি হচ্ছে সেই ব্যক্তি। আর তোমাকে দেখে আর 5টা মানুষ আজকে ভীষণ ইন্সপায়ার্ড। ইয়েস, তারা কন্টিনিউ না তোমার প্রশংসা করে চলেছে। কেন জানো? কারণ তুমি তো জানো ভালো মতনই, আমি 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 আজকে রিয়ালাইজ করছি কেন এটা। কারণ তোমাকে যখন ঘরের মধ্যে সেই উল্টো পাল্টা কথাগুলো বলা হয়েছে, বলে না দেওয়ালেরও কান থাকে, ঠিক সেরকমই বাইরের থেকে না শোনা যেত তোমাকে কি কি বলা হতো। বিশেষ করে রাত্রের দিকে যখন বলা হতো, তুমি চুপচাপ যখন শুনতে আর কাঁদতে, তখন বাইরের থেকে অন্য বাড়ির ঘর থেকে কথাগুলো শুনতে পেত। হ্যাঁ, তারা তখন তোমাকে নিয়ে ক্যারিকেচার করেছে, উল্টোপাল্টা কথাবার্তা বলেছে, কারণ ওদের স্বভাবই ওটা ছিল। তখন ওরাও আর 5 জনের মতন মনে করতো তোমার দ্বারা কিচ্ছু হওয়ার নয়। আজকে সেই তারাই না বলে চলেছে যে ইয়েস, যা কিছু হওয়ার তোমার দ্বারাই হওয়ার, বাকিদের দ্বারা কিচ্ছু হওয়ার নয়। এবং যে আউটসাইডাররা এতদিন তোমাকে অন্যের হাতে কন্ট্রোলড হতে দেখেছে, আজ সেই আউটসাইডাররাই তোমাকে পরিস্থিতির কন্ট্রোলার হিসেবে দেখে রীতিমতন এক্সস্টেড, তারা রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছে। কারণ ওরা একদিন চেয়েছিল, এখানে আউটসাইডার বলতে এরা কিন্তু বাইরের লোক বলছি না, এরা তোমার পরিবারেরই লোক, কিন্তু তোমাকে বোঝার জন্য
তোমার মানসিকতার এনভায়রনমেন্টে থাকার মতন লোকেরা নয়, তোমার বাইরে, তোমার জীবনের কাছে তোমার জীবনের বাইরের লোকেরা অ্যাকচুয়ালি। হ্যাঁ, হতে পারে এরা সম্পর্কে তোমার বাবা মা হতে পারে, বা সম্পর্কে তোমার পার্টনার হতে পারে, বা সম্পর্কে তোমার দিদি হতে পারে, জামাইবাবু হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু তোমার ভাই হতে পারে। কিন্তু তোমাকে বোঝার জন্য তারা কিন্তু সেই সময় কেউ তোমার কাঁধে হাত দিয়ে দাঁড়ানোর মতন কেউ ছিল না, বরং তোমাকে কটাক্ষ করার জন্য ছিল। তাই আমার কাছে এদের জন্য ভাষা হচ্ছে দি আউটসাইডার। আরে জীবনের কষ্টের সময় যারা কখনো এসে বলে না যে আমি আছি তোমার পাশে, তারা কি করে পরিবারের লোক হতে পারে বলো তো? শুধুমাত্র রক্তের মানুষ হলে বা কোনো বন্ধন সূত্রে আবদ্ধ হলেই যে পরিবারের লোক হয়ে যাবে তা তো নয়। হতে পারে 15 বছর ধরে বন্ধুত্ব, ভাই সেই বন্ধুত্বের কি দাম, যেই বন্ধুত্ব আরেকটা বন্ধু বা বান্ধবীর চোখের জলের সময় তার সঙ্গে সাথ দিতে পারলো না। তোমার সঙ্গে এটাই ঘটেছে। আমার কাছে এরা সবাই আউটসাইডার। হয়তো তোমার খারাপ লাগতে পারে, আই এম সরি ফর দ্যাট। আজ তোমার মধ্যে না সেই কনসিয়াসনেসটা এসছে। দেখো কার্ড কথা বলে, আগেও বলেছিলাম, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজকে তোমার মধ্যে সেই কনসিয়াসনেস এসছে, যার জন্য আজ তুমি সুখেও বিচলিত হও না। ঠিক গল্পতে যেরকম বললাম তৃতীয় ব্যক্তির কথা, সে যখন অত ভালো নিউজটা পেল তখনও কিন্তু সে বিচলিত হলো না। যখন সে ওই পদে বসে রইল, তার সামনে প্রথম বন্ধুটি এসে দাঁড়ালো হাতে বায়োডাটা নিয়ে, তখনও কিন্তু সে কোনো অহংকার দেখায়নি, কারণ তাকে কিছু দেখাতে হলো না। সময় সবটা সবার সামনে দেখিয়ে দিল। আজ তোমার জন্য সেই সময়, আজ তোমার সময় সম্পূর্ণরূপে তোমার পক্ষে। আজ তোমার সময় সম্পূর্ণরূপে অন্যকে দেখিয়ে দিচ্ছে। অফিস পলিটিক্সের মাঝখানে জড়িয়ে পড়েছিলে তুমি, কিচেন পলিটিক্স, অফিস পলিটিক্স, এগুলোর মাঝখানে জড়িয়ে পড়েছিলে। আজ সময় সেই পলিটিক্সকে সম্পূর্ণরূপে না কেটে দিতে দাঁড়িয়ে আছে। এখন যারা তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছিল, যারা তোমাকে বিভিন্নভাবে ঘোস্ট করার চেষ্টা করেছিল, যারা তোমাকে বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করেছিল, আজকে তাদের সঙ্গে মাইন্ড গেম খেলছে স্বয়ং ঈশ্বর। আজকে সেই মাইন্ড গেমের মধ্যে পড়েছে স্বয়ং তারা নিজেরা। আজকে তাদের মধ্যে না সেই জিনিসটাকে একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভাই, অন্য কাউকে কটাক্ষ করার আগে না নিজের দিকে তাকিয়ে দেখ। হতে পারে নিজের দিকে তাকানোর সময়টাই আর কখনো পেলি না। ইয়েস, একমাত্র এই ঈশ্বরই তোমার সঙ্গে ছিল। তুমি অ্যাকচুয়ালি ভীষণ স্পিরিচুয়াল পারসন। মানে আমার প্রণাম তোমাকে, প্লিজ আমার প্রণাম নিও এবং রেসপেক্ট জানাই তোমার যুদ্ধটাকে। প্রচুর যুদ্ধ করেছো নিজের সঙ্গে, নিজে, পরিবেশের সঙ্গে, সব কিছুর সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হয়েছে নিজেকে একটুকুনি প্রমাণ করার জন্য। আর আজ তোমার সেই সাফল্যের দিন। তো আজকের দিনটা না মন খুলে বেঁচে নাও, মন খুলে। তোমাকে স্বয়ং সাহায্য করেছিল তোমার ঈশ্বর, যার জন্য প্রবল কষ্টের দিনে যখন চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার জোগাড়, সেই সময় তোমাকে হেরে যেতে দেয়নি তিনি। সেই সময়ও তোমাকে টিকিয়ে রেখেছিল, আজও তোমাকে তিনি টিকিয়ে রেখেছেন। এবং আজকের দিনটা তোমাকে উনি দেখাচ্ছেন ভবিষ্যৎটা কতটা তোমার সমুদ্রের মতন ভবিষ্যৎ হতে চলেছে। মানে কি প্রসপারিটি তুমি পেতে চলেছো তোমার নিজের ধারণার বাইরে। আর কোনো মানুষ না তোমাকে নিয়ে মজা করতে পারবে না, কোনো মানুষ না। সবার চোখ না সম্মানে এমনি মাথা ঝুঁকবে তোমার সামনে, বাধ্য। মিলিয়ে নিও, ঈশ্বরের কাজ না কখনো খালি যায় না। এবার দিন তোমার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা পারলে পরে একটু শেয়ার করে আর 5 জনের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তাদেরও উপকার সাধন হয়, তারাও যাতে ভালো থাকে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।